মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, মেয়েরা বলো তো আমরা কি পড়ছিলাম গত ক্লাসে? আমাদের কি পড়া হয়েছিল গত ক্লাসে বলো দেখি একজন। নমস্কার মিস। কারো মনে নেই কি পড়া হয়েছিল? মিস কপোতাক্ষ নদ পড়া হয়েছিল। হ্যাঁ, কপোতাক্ষ নদ আমরা শেষ করেছিলাম। এখন আমরা আজকে নতুন একটা পড়া আমরা শুরু করব। সবার সামনে নিশ্চয়ই বই আছে, বই বের করো। জি মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছো? জি জি মিস। মিস। আচ্ছা, আমরা আজকে পড়তে যাচ্ছি একটি প্রবন্ধ। প্রবন্ধটির নাম হচ্ছে বই পড়া। প্রবন্ধটি লিখেছেন প্রমথ চৌধুরী। বানানটা লক্ষ্য করো, প্রমথ। অনেক তোমরা অনেক খাতা আমি পাই শিক্ষার্থীদের, তারা প্রথম চৌধুরী লিখে ফেলো। বানানের দিকে একটু লক্ষ্য রাখবে, এটি হচ্ছে প্রমথ চৌধুরী। আচ্ছা, আমরা একটু লেখক পরিচিতিটা পড়ি। লেখক পরিচিতি অংশ থেকে লেখক সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি এবং এই তথ্যগুলো থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে, নানা প্রশ্ন এখান থেকে এসে থাকে। তো আমরা একটু লেখক পরিচিতিটা পড়ছি শুরুতে। প্রমথ চৌধুরী ৭ই অগস্ট ১৮৬৮ সালে যশোরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায় হরিপুর গ্রামে। তার শিক্ষাজীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি ১৮৯০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এম.এ ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। আমরা এখানে দেখছি যে প্রমথ চৌধুরী মেধাবী একজন ছাত্র ছিলেন। তিনি কোথায় কিভাবে পড়াশোনা করেছেন, কিরকম ফলাফল ছিল সেটা আমরা দেখলাম। এগুলো তোমরা গুরুত্বপূর্ণ হিসেবে দাগ দিয়ে রাখবে। বিলাত থেকে ফিরে আসসালামু এসে আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি ছিল? তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পত্রিকাটির নাম সবুজপত্র এবং এই সবুজপত্র পত্রিকার মাধ্যমে বাংলার চলিত রীতি, বাংলা ভাষায় আমরা জানি দুটো রীতির সাথে আমরা পরিচিত, একটি হচ্ছে সাধুরীতি, আরেকটি চলিত রীতি বা চলতি রীতি। এই চলতি ভাষারীতি প্রতিষ্ঠায় বা প্রবর্তনে একটি গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করেছিল সবুজপত্র পত্রিকাটি। এবং এই সবুজ ম্যাম আসসালামু আলাইকুম। সম্পাদক কে ছিলেন? ছিলেন প্রমথ চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম।
ম্যাম বিলেত মানে কি? ইংল্যান্ডকে বিলেত বলা হতো বা বলা হয়। বিলাত মানে ইংল্যান্ড। বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ বীরবলের হালখাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, সনেট, সনেট পঞ্চাশত, পদচারণ ইত্যাদি। এখানে আমরা প্রমথ চৌধুরীর উল্লেখযোগ্য বইগুলোর নাম জানলাম। এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ, শিখতে হবে। এরপর প্রমথ চৌধুরী ২রা সেপ্টেম্বর ১৯৪৬ সালে কলকাতায় পরলোক গমন করেন। প্রমথ চৌধুরীর জন্ম এবং মৃত্যুর সাল তারিখ দুটোই গুরুত্বের সাথে পড়তে হবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল প্রবন্ধে। প্রবন্ধটির নাম বই পড়া। আমরা নামটি দেখেই বুঝতে পারছি যে এখান থেকে এই প্রবন্ধটিতে বই পড়ার গুরুত্ব, বই পড়া কেন প্রয়োজন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা যাচ্ছি প্রবন্ধটির মূল আলোচনায়। দেখি প্রাবন্ধিক প্রমথ চৌধুরী এখানে আমাদের কি বলতে চেয়েছেন। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনে। এখানে লেখক বলছেন যে বই পড়া একটি শখ এবং এই শখটা কিরকম? সর্বশ্রেষ্ঠ শখ। কিন্তু তবুও তিনি শখ হিসেবে কাউকে বই পড়ার পরামর্শ দিতে চান না। আমাদের এখানে যারা আছি আমরা, বই পড়ার শখ কার কার দেখি? কার কার শখ বই পড়া? মিস আমার নাম কি বাবা? মিস আমার। তুলনা হিনা? মিস নাদিয়া কি মিস হলো না? আমার আচ্ছা, আমার বললে তো বাবা চিনতে পারছি না, একটু নামটা বলো। তুলনা হীরাকে দেখলাম, খুবই ভালো কথা যে তোমাদের। মিস আমি নাদিয়া নূর। নাদিয়া, আচ্ছা, খুব ভালো যে তোমাদের প্রধান শখ হচ্ছে বই পড়া। আমার শখ কি কেউ বলতে পারবে? বই পড়ানো? নো ম্যাম। না, বই পড়ানো না। আমারও সবচেয়ে প্রিয় যে শখ সেটি হচ্ছে বই পড়া। তো বই পড়া আমাদের আজকের যে প্রবন্ধ, সেখানে দেখি যে বই পড়া নিয়ে আর কি বলা হয়েছে। দেখো, প্রথমত লেখক বলছেন, প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না। কোন পরামর্শ? শখ হিসেবে বই পড়ার পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, অর্থাৎ গুরুত্ব দিবেন না। আচ্ছা, কয়েকজন এসেছে, তাদের একটু আমরা সুযোগ করে দেই, তারপর পড়তে যাই। আচ্ছা, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। আচ্ছা, দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ হিসেবে মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। এই প্রবন্ধ যখন লেখা হয়েছে তখন এখন আমাদের জাতিগতভাবে অনেকটাই আমরা ভালো অবস্থানে আছি, কিন্তু ওই সময়ে লেখক যখন লিখেছেন তখন আমাদের এই দেশটা অনেক দরিদ্র ছিল। তারপর বহুদিন বিদেশি শাসনের অধীনে থেকে তারপর দেশটা। সবাই মিউট করো, ওখান থেকে আওয়াজ আসছে। তো এই কারণে লেখক বলছেন যে অনেকে কুপরামর্শ মনে করবেন, কেননা ওই সময়টায় আমাদের ঠিক শখ করবার সময় ছিল না, অর্থাৎ আমাদের শখের প্রতি গুরুত্ব দেওয়ার মতো পরিস্থিতি বা অবস্থা ছিল না। আমাদের আরো অনেক জরুরি কাজ রয়ে গিয়েছিল, তাই শখের পেছনে সময় দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। দেখো, লেখক এখানে বলেই দিয়েছেন যে আমাদের যে রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশ, সেই দেশে সুন্দরভাবে বেঁচে থাকাটাই একটা বড় সমস্যা ছিল। সেই জীবনের শখ পূরণ করার জন্য আমাদের কোনো সুযোগ ছিল না। এবং সেই সময় যখন মানুষের মৌলিক
চাহিদাগুলোই ঠিকমতো পূরণ করা যাচ্ছে না, সেই সময়ে জীবনকে সুন্দর করা বা মহৎ করার উদ্দেশ্যে বই পড়ার একটা পরামর্শ দেওয়া, এটা অনেকের কাছেই নিরর্থক, অর্থাৎ অর্থহীন। অর্থহীন মনে হবে, নির্মম ঠেকবে যে আমি আহ, ঠিকমতো খেতে পাচ্ছি না আর তুমি আমাকে বই পড়তে বলছো, এটা একটা নির্মম কথা। তো এরকম মানুষের কাছে মনে হবে। এই কারণে লেখক কাউকে বই পড়ার পরামর্শ দিতে চান না। শখ হিসেবে বই পড়তে পরামর্শ লেখক কেন দিতে চান না? এই দুটো কারণে দিতে চান না। এই প্রশ্নটা আমাদের প্রায়ই আসে। কেন লেখক বই পড়তে, মানে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চান না? কেন চান না? তখন আমাদের এই দুটো কারণ লিখতে হবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। উদ্বাহু মানে দুই হাত উপরের দিকে তুলে থাকা, অর্থাৎ আমরা খুব আগ্রহী। উদ্বাহু অর্থ এখানে খুব আগ্রহী। তো আমরা বই পড়লে আমরা কি পাই? সাহিত্যের বিভিন্ন স্বাদ পাই, সাহিত্যের রস পাই। তো আমরা সেই সাহিত্যের রস উপভোগ করার জন্য প্রস্তুত না, কিন্তু আমরা শিক্ষার ফল লাভের জন্য খুবই আগ্রহী। অর্থাৎ শিক্ষার ফল লাভ কি? আমরা স্কুল পাশ করব, কলেজ পাশ করব, আরো বড় বড় ডিগ্রি নেব এবং সেটা, সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে আমরা একটা চাকরি করব, আমরা চাকরি করে পয়সা উপার্জন করব। এই যে শিক্ষার একটা ফল, আমরা মনে করে থাকি যে শিক্ষার একটাই ফল, সেটা হচ্ছে একটা চাকরি পাওয়া। এই ফল লাভের জন্য আমরা সকলেই খুব আগ্রহী, অর্থাৎ উদ্বাহু। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এই যে একটু আগে বললাম যে আহ, আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করি, তারপর আমাদের আহ, একটাই উদ্দেশ্য থাকে যে আমরা চাকরি করব, অর্থ উপার্জন করব। কিন্তু এবং এটা কেন আমরা মনে করি? কারণ আমাদের বিশ্বাস এই শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল, অর্থাৎ আমাদের যে দুঃখ কষ্ট জীবনের, সেগুলো সবই দূর করতে পারবে। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না। এই শিক্ষা দিয়ে আমরা যে অর্থ উপার্জনের আশা করি, সেই আশা সম্ভবত দুরাশা। এই যে আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে অর্থ উপার্জনের আশা থেকে। আশাটা আমরা কেন করি? কারণ এই এর মাধ্যমে আমাদের সকল দুঃখ কষ্ট, গায়ের জ্বালা চোখের জল, অর্থাৎ আমাদের জীবনের যত দুঃখ কষ্ট আছে সবই আমরা এইভাবে দূর করতে পারবো, এটা আমরা আশা করে থাকি। কিন্তু এই আশা সম্ভবত দুরাশা, অর্থাৎ অবাস্তব একটা আশা, যেটা সম্ভব হয় না। সবাইকে মিউট করতে বলেছি, তোমাদের ওখান থেকে আওয়াজ আসছে, তোমরা মিউট করো। কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না, অর্থাৎ শিক্ষার যে ফল আমরা লাভ করতে চাই, সেই ফল লাভের আশা আমরা ত্যাগ করতে পারি না। কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না। আমাদের জীবনের যত দুঃখ কষ্ট, সেগুলো থেকে আমাদের উদ্ধার হবে এমন কোনো সদুপায়, সৎ উপায় আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সবাই ভালো করে দাগাও এই লাইনটা। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? এটা বহু নির্বাচনী আসে, জ্ঞানমূলক আসে, অনুধাবন ব্যাখ্যামূলক নানাভাবে আসে। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সাহিত্য চর্চা, এবং এ ব্যাপারে লেখকের কোনো সন্দেহ নেই। কেন শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কেন সাহিত্য চর্চা? এই কথাটা আমরা এখন দেখব। লেখক আলোচনা করেছেন। লোকে যে তা সন্দেহ করে, তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। মানে সাহিত্য চর্চার মাধ্যমে যে শিক্ষা আমরা লাভ করি, সেই শিক্ষা সম্পর্কে লেখকের কোনো সন্দেহ নেই, কিন্তু অন্য মানুষের অনেক সন্দেহ আছে। কারণ এই শিক্ষার ফল হাতে হাতে লাভ করা যায় না। অর্থাৎ আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নেই, তার একটা বাজার দর আছে। বাজার দর মানে কি? এই সার্টিফিকেট কাজে লাগিয়ে তুমি একটা অর্থ উপার্জনের পথ করতে পারবে, একটা চাকরি পেতে পারবে, এবং এটা দেখা যায়, এটা একদম দৃশ্যমান একটা উপকার। কিন্তু তুমি যে সাহিত্য চর্চা করবে, সেই সাহিত্য চর্চার ফলে তোমার ভিতরে যে একটা আহ, মানসিক বিকাশ ঘটবে, তোমার যে চারিত্রিক একটা মানে উন্নতি ঘটবে, সেটার কোনো বাজার দর নেই, এবং এই শিক্ষার ফল হাতে নাতে পাওয়া যায় না, একদম নগদে পাওয়া যাচ্ছে না। তো
তুমি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়ে হাতে হাতে ফল পেয়ে যাচ্ছ, কিন্তু সাহিত্য চর্চার মাধ্যমে যে শিক্ষা তুমি অর্জন করবে সেটা তুমি হাতে হাতে সেই ফল তুমি পাবে না। সুমাইয়া আক্তার, তুমি আনমিউট করা। আমি সবাইকে মিউট করছি, কেউ আনমিউট করবে না। আচ্ছা, আমরা এখানে ছিলাম। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসি অর্থ গণতন্ত্র, গণতন্ত্র অর্থ গণতন্ত্র কি বোঝে না? সাহিত্যের সার্থকতা বোঝে না। সে কি বোঝে? শুধু অর্থের সার্থকতা বোঝে। অর্থাৎ সাহিত্যের কোনো গুরুত্ব নেই, শুধুই অর্থের গুরুত্ব রয়েছে। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে। ডেমোক্রেসি মানে গণতন্ত্র। গণতন্ত্রের যে গুরু, যারা গণতন্ত্র এনেছিলেন, প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তাদেরকে বলা হচ্ছে গণতন্ত্রের গুরু, ডেমোক্রেসির গুরু। তারা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। কিন্তু দেখা গেল যে মানুষ কি হতে চায়? সকলকে সমান করার উদ্দেশ্য ছিল ডেমোক্রেসির গুরুদের, কিন্তু দেখা গেল মানুষ এটার উল্টো মানে বুঝলো এবং সকলেই বড় মানুষ হতে চাইলো। তখন আর সমান ব্যাপারটা রইল না। সকলেই অনেক টাকা পয়সা নিয়ে নিজেরা বড়লোক হয়ে যেতে চাচ্ছে। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। দেখো, আমাদের যে দেশটা এখন বাংলাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এ মিলে ছিল ভারতবর্ষ। তো এই ভারতবর্ষের একটা সভ্যতা, ভারতীয় সভ্যতা, এটার একটা ঐতিহ্য ছিল। আমরা সেই ঐতিহ্য, সেই সভ্যতার উত্তরাধিকারী ছিলাম। কিন্তু এমন একটা অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও আমরা ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে, অর্থাৎ ব্রিটিশরা আমাদের এই দেশে এসেছিল, 200 বছর শাসন করেছে, এই সব ইতিহাস আমরা জানি। তো যখন আমরা ইংরেজদের সভ্যতার সংস্পর্শে এসেছিলাম, তখন আমরা কি করেছি? আমরা ওদের গুণগুলো আয়ত্ত না করে, গুণগুলো গ্রহণ না করে, আমরা দোষগুলো, ওদের যা দোষগুলো রয়েছে সেগুলো আমরা আত্মসাৎ করেছি, অর্থাৎ গ্রহণ করেছি। এর কারণও স্পষ্ট। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। লাইনটা খুব ভালো করে সবাই দাগিয়ে রাখো। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। এটি ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় কেন? কারণ একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষের পাশে যদি তুমি অবস্থান করো, তার সুস্বাস্থ্য কিন্তু তোমার কাছে চলে আসবে না। কিন্তু একজন রোগাক্রান্ত মানুষের পাশে যদি তুমি বসো, তার শরীরের যে রোগ জীবাণুর কারণে সে অসুস্থ হয়েছে, সেগুলো সংক্রামক অর্থ কিছু আছে, সেগুলো তোমার মধ্যে চলে আসতে পারে। এই যে করোনা একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, সংক্রামক রোগ। এই কারণে আমরা দূরে দূরে অবস্থান করছি, কারণ এই যে রোগ জীবাণু, এগুলো ছোঁয়াচে। তো লেখক বলছেন যে মানুষের ক্ষেত্রেও তাই, যে সুস্বাস্থ্য ছোঁয়াচে না, কিন্তু ব্যাধি অর্থ অসুখ, সেই অসুখটা ছোঁয়াচে। অর্থাৎ আমরা মানুষের ভালো দিকগুলো আয়ত্ত করতে পারি না, আমরা শুধু মন্দ দিকগুলো আয়ত্ত করি। এটা মানুষের একটা অদ্ভুত বৈশিষ্ট্য। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরই পড়ে রয়েছে। আমাদের দেশে যে শিক্ষিত সমাজ, শিক্ষিত ব্যক্তিগণ, তাদের লোলুপ দৃষ্টি, অর্থাৎ লোভের যে দৃষ্টি, সেটা কোথায় নিবদ্ধ আছে? অর্থের ওপর। সাহিত্য চর্চা বা শিক্ষার ওপর নয়, অর্থের ওপর তাদের দৃষ্টি। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। ল রিপোর্ট হচ্ছে ওই আইনজীবীদের মামলা মোকদ্দমা সংক্রান্ত রিপোর্ট। তো যারা হাজারখানা ল রিপোর্ট কেনে, তারাও
একটি মাত্র কাব্যগ্রন্থ অর্থাৎ কবিতার বই সেটা তারা কিনতে নারাজ, তারা কিনতে চান না। কেননা তাতে তার ব্যবসার কোনো প্রসার ঘটবে না, কোনো উন্নতি ঘটবে না, কোনো উন্নতি ঘটবে না। কবিতার বই তার সরাসরি ব্যবসার কাজে কোনো কাজে আসবে না। এই কারণে 1000টি ল রিপোর্ট কিনলেও একটি কবিতার বই কেউ কিনতে রাজি নন। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। নজির হচ্ছে কেস বা মামলা সংক্রান্ত যে তথ্য, সেগুলো না বলে যদি কেউ কবিতা আবৃত্তি করে কোর্টে দাঁড়িয়ে, তাহলে মামলা তো নিশ্চিত হারতে হবে, জানা কথা। কিন্তু যে কথা জজে শুনে না, অর্থাৎ যে কথা তার ব্যবসার সাথে ওকালতির সাথে সরাসরি জড়িত না, সেটার যে কোনোই মূল্য নেই, এটা মনে করাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। অর্থাৎ যেই কাজ যেই বইটা সাহিত্যের সরাসরি অবদান যার পেশার সাথে জড়িত নয়, আমরা তখন সেই সাহিত্যকে বাদ দিয়ে দিই। এটাই হচ্ছে পেশাদারদের, অর্থাৎ যে পেশায় জড়িত সেই পেশাদারদের মহা ভুল। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভারেও ভবানী। এই অংশটুকু দেখো, গুরুত্বপূর্ণ কথা আছে এখানে, যে জ্ঞানের ভাণ্ডার আর ধনের ভাণ্ডার এক নয়। জ্ঞানের ভাণ্ডারের কাজ এক, ধনের ভাণ্ডারের কাজ আরেক। কেন এক নয় দেখো, যে জাতি, তুমি যদি একটি জাতির দিকে তাকাও, যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, যে জাতির মধ্যে জ্ঞান চর্চা নেই, জ্ঞানের ভাণ্ডার যার খালি, সে জাতির ধনের ভারেও ভবানী। ধনের ভার মানে হচ্ছে ধন সম্পদের পাত্র, ভার মানে পাত্র, ভাণ্ডার। যে জাতির জ্ঞান চর্চা নেই, জ্ঞান যার শূন্য, সে জাতি কিন্তু ধন সম্পদের দিক থেকেও শূন্য, ভারে ভবানী মানে শূন্য। যে জাতির জ্ঞান ভাণ্ডার শূন্য, সে জাতির ধন সম্পদের ভাণ্ডারও শূন্য। এটাই হচ্ছে মূল কথা। এখন তোমার যদি জ্ঞান না থাকে, তবে তুমি কি করে অর্থ উপার্জন করবে? তুমি অর্থ উপার্জন করো, ধন সম্পদ তুমি উপার্জন করার চেষ্টা করো, যেটাই করো না কেন, যে কাজই তুমি করো না কেন, এই পৃথিবীতে তোমার জ্ঞান প্রয়োজন, জ্ঞান তোমার থাকতেই হবে। এই কারণেই জ্ঞান যদি না থাকে, তবে ধনের ভাণ্ডারও আমাদের শূন্য থাকবে। তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ, এবং মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের ওপর ন্যস্ত হয়েছে। দেখো, যে জাতি মনে বড় নয়, যে জাতির মানসিক বিকাশ ঠিকভাবে হয়নি, সে জাতির জ্ঞান অর্জনও সীমিত। এবং এই কারণে এখানে বলা হচ্ছে যে ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তুমি যদি অর্থ উপার্জন করতে চাও, সেটা নির্ভরশীল কার উপরে? জ্ঞান অর্জনের উপরে। তোমার জ্ঞান অর্জন না হলে তুমি অর্থ উপার্জনও করতে পারবে না। এই কারণেই বলা হচ্ছে ধনের সৃষ্টি জ্ঞান সাপেক্ষ। আবার তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। তুমি যে জ্ঞান উপার্জন করবে, সে জ্ঞান উপার্জনের জন্য তোমার মনের বিশালতা দরকার। মনটা হচ্ছে, তুমি যে জ্ঞানটা যে আহরণ করলে, তুমি কোথায় সে জ্ঞানটা ধারণ করবে? তোমার মনে, তোমার চিন্তায়। তাই জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। আর মানুষের মনকে যদি সরল, সচল, সরাগ করতে হয়, সমৃদ্ধ করতে হয়, তো সেই কাজগুলো কিসের মাধ্যমে হবে? সাহিত্যের চর্চার মাধ্যমে হবে। এই দায়িত্ব, মানুষের মনকে সরল সচল রাখার দায়িত্ব সাহিত্যের উপরই ন্যস্ত করা হয়েছে। মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের সত্য ও স্বপ্ন, এই সকলের সমবায় সাহিত্যের জন্ম। সাহিত্যের জন্ম কি কি নিয়ে? মানুষের দর্শন, দর্শন মানে গভীরতম চিন্তা। তো সেই মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার মানুষের অন্তরের যে সত্য, স্বপ্ন, এ সকল কিছুর সমন্বয়ে, সমবায় মানে সমন্বয়ে সাহিত্যের জন্ম হয়েছে। অর্থাৎ সাহিত্যের মধ্যে সকল বিষয় আমরা খুঁজে পাবো। অপর শাস্ত্রের ভিতর যা আছে,
সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। এই যে আমরা বিভিন্ন জ্ঞান শাস্ত্রের কথা পেলাম, এই যে বিজ্ঞান, ধর্মনীতি, দর্শন, এগুলো হচ্ছে এক একটা জ্ঞানের শাখা, জ্ঞান শাস্ত্র। জ্ঞান শাস্ত্রের ভগ্নাং মানে মানুষের মনের একটি ভগ্নাংশ পাওয়া যায় এইসব শাস্ত্রে। আর মানুষের মনের পুরোটার দেখা পাওয়া যায় কোথায়? শুধু সাহিত্যে। এজন্য লেখক বলেছেন সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ, তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। অর্থাৎ সাহিত্যের মাধ্যমে আমরা খুঁজে পাবো মানুষের সম্পূর্ণ মনের খবর। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মন গঙ্গার তোলা জল, তার পূর্ণ স্রোত আবহমান কাল সাহিত্যের ভেতরেই সল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। দেখো, দর্শন, বিজ্ঞান এগুলো হচ্ছে মন গঙ্গার তোলা জল। মনকে গঙ্গা নদীর সাথে তুলনা করা হয়েছে। মনটা যদি একটা নদী হয়, গঙ্গা নদীর মতো, তো সেই মন গঙ্গার তোলা জল হচ্ছে কি দর্শন বিজ্ঞান। অর্থাৎ মানুষের যে এক একটি শাস্ত্র রয়েছে, জ্ঞানের যে এক একটি শাস্ত্র বা শাখা রয়েছে, তার তোলা জল অর্থাৎ তুলে আনা জল। মানুষের মনটা যদি একটা নদী হয়, গঙ্গা নদী, সেখান থেকে তুলে আনা জল অর্থাৎ অল্প একটু অংশ হচ্ছে এইসব দর্শন, বিজ্ঞান, এই এই ধরনের এক একটি জ্ঞান শাখা। আর তার পূর্ণ স্রোত আবহমান কালা। আর এই জ্ঞান, এই মন গঙ্গার যে পূর্ণ স্রোত অর্থাৎ সম্পূর্ণ রূপ, এটা আমরা কোথায় পাই? সাহিত্যের ভেতরে পাই। এই পূর্ণ স্রোত, এই মন গঙ্গার পূর্ণ স্রোত কোথায় বয়ে চলেছে? সবেগে, সল্লাসে অর্থ আনন্দের সহিত। কি কোথায় বয়ে চলেছে? সাহিত্যের ভেতরে বয়ে চলেছে। এবং সেই গঙ্গাতে অবগাহন করে, এই যে মন গঙ্গা, এই গঙ্গাতে অবগাহন করেই, অবগাহন মানে কি? অবগাহন মানে হচ্ছে সম্পূর্ণ শরীর ডুবিয়ে স্নান করা, গোসল করা। তো সেই মন গঙ্গাতে সম্পূর্ণ নিমজ্জিত হলে, সম্পূর্ণভাবে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। অর্থাৎ আমাদের মনের যত পাপ, পঙ্কিলতা, কলুষতা রয়েছে, সেগুলো আমরা মুক্ত হব কিভাবে? সাহিত্যের মধ্যে এই মন গঙ্গার স্রোতে অবগাহনের মধ্য দিয়ে আমরা সে সকল পাপ মুক্ত হব। মেয়েরা, যেটুকু আলোচনা করলাম তোমরা কি বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আরো একটু আলোচনা করি, আমাদের হাতে আরেকটু সময় আছে। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে। কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। ও চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্য হয়, তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরির প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে। দেখো, এই যে আমরা একটু আগে দেখলাম যে আমরা যে পাপ পঙ্কিলতা মুক্ত হব, সেটা আমাদের এই মন গঙ্গাতে অবগাহন করে। তো এই কিভাবে আমরা অবগাহন করব? সাহিত্য চর্চার মাধ্যমে। সাহিত্য চর্চা অর্থাৎ বই পড়া ছাড়া আমাদের সাহিত্য চর্চার কোনো অন্য উপায় নেই। উপায়ান্তর মানে অন্য উপায়, কোনো উপায় নেই। আর ধর্মের চর্চা মন্দিরে চলে, যেমন মন্দিরের বাইরেও করা যায়। দর্শনের চর্চা তুমি গুহায় বসে করতে পারো চাইলে, নীতির চর্চা তুমি নিজ ঘরে বসে করতে পারো, বিজ্ঞানের চর্চা জাদুঘরে হতে পারে। কিন্তু সাহিত্যের চর্চার জন্য অবশ্যই কি প্রয়োজন? সবাই দাগ দাও। সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। সাহিত্য চর্চা কারখানাতে গিয়েও করা যাবে না, চিড়িয়াখানাতে গিয়েও করা যাবে না, লাইব্রেরিতেই করতে হবে। আর আমরা যদি এভাবে সাহিত্য চর্চা করতে পারি, তাহলেই আমাদের জাত মানুষ হবে। অর্থাৎ আমরা যে মানুষ হিসেবে আমাদের যে যত চারিত্রিক গুণাবলী বা মানসিক উন্নত চরিত্র হওয়া দরকার ছিল, সেটা হতে পারিনি বলেই আমাদের লেখক মনে করছেন যে আমরা মানুষ হতে পারিনি, তো পরিপূর্ণ মানুষ হতে পারিনি। তো সাহিত্য চর্চার মাধ্যমেই আমাদের জাত মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। সেই জন্য তিনি জোর দিয়েছেন কোথায়? লাইব্রেরির প্রতিষ্ঠায়। এই কারণে আমাদের লাইব্রেরির প্রতিষ্ঠা করতে হবে। যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠিত হবে, তত বেশি দেশের উপকার হবে। আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি।
এ কথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসেও উঠবেন। কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি নে, অদ্ভুত কথাও বলছি নে। অর্থাৎ যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সে বিচারে আমার কথা যদি না টেকে, তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। লেখক বলছেন যে আমাদের দেশে লাইব্রেরির প্রয়োজন হাসপাতালের চাইতে কম না, বরং বেশি, এবং স্কুল কলেজের চাইতেও একটু বেশি। কেন? লেখক বলছেন যে আমরা হয়তো অনেকেই তার সাথে একমত হব না, আমরা হয়তো রসিকতা মনে করে হাসবো, কিন্তু লেখক জানেন যে সবার মতামত তার সাথে মিলবে না। এ ব্যাপারে তিনি সম্পূর্ণ সচেতন। এখন কেন তিনি লাইব্রেরিকে সবার উপরে স্থান দিয়েছেন সেটা আমরা এখন একটু দেখি। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। কেন? কারণ শিক্ষা দেওয়ার বস্তু নয়, শিক্ষা হচ্ছে গ্রহণ করার বস্তু। কেউ যদি নিজের ইচ্ছায় শিখতে না চায়, তবে তাকে কেউ শেখাতে পারবে না। এজন্যই লেখক বলেছেন যে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। সুশিক্ষিত লোক মানে যিনি ভালোভাবে শিক্ষিত হয়েছেন, সুশিক্ষিত, তিনি অবশ্যই স্বশিক্ষিত, অর্থাৎ তিনি নিজে নিজে কিছু না কিছু শিখেছেন, নইলে তিনি সুশিক্ষিত হতে পারতেন না। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, দাগ দিয়ে নাও, খুব গুরুত্বপূর্ণ। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতাকর্ণেরও অভাব নেই। দাতাকর্ণ হচ্ছে যে আহ, দাতাকর্ণ হচ্ছে একটা চরিত্র যিনি দান করার জন্য বিখ্যাত ছিলেন। তো লেখক বলছেন যে আমাদের দেশে এখন বিদ্যা দান করার লোকের কোনো অভাব নেই। এক্ষেত্রে তিনি রসিকতা করে বলছেন যে দাতা কর্ণেরও অভাব নেই, মানে বিদ্যা অকাতরে বিলিয়ে দিচ্ছেন এরকম লোকেরও অভাব নেই। এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে, যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। এখন যারা বিদ্যা শিক্ষা দিচ্ছেন তাদের কাছে আমরা আমাদের সন্তানদের পাঠিয়ে দিয়ে একদম নিশ্চিন্ত যে ও যে বিদ্যাটা অর্জন করবে সেই বিদ্যা কাজে লাগিয়ে সে বাকি জীবন নিশ্চিন্তে আরামে কাটাতে পারবে। কিন্তু আমরা ভুলে যাই যে বিদ্যা দাতার উপর নির্ভর করে না সবকিছু। যে বিদ্যা গ্রহণ করতে চায় তার ইচ্ছা, তার আগ্রহের উপর নির্ভর করে এই বিদ্যা অর্জনের বিষয়টি। আমি যদি তোমাদের সারাদিন বলে যাই তোমরা পড়ো পড়ো, পড়লে এইটা হবে ওইটা হবে, জীবন উন্নতি হবে, আমি বলেই গেলাম বিদ্যা আমি তোমাদের দিয়েই যাচ্ছি, কিন্তু তুমি যদি নিজে পড়তে না বসো, তুমি যদি নিজে বিদ্যা অর্জন করতে আগ্রহী না হও, তাহলে কোনো লাভ আছে? লাভ নেই। এ কারণেই লেখক বলছেন যে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, নিজে নিজে শিখতে হয়, যেটাকে আমরা বলি স্বশিক্ষিত। অর্থাৎ স্বশিক্ষিত হতে গেলে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় যেমন শিক্ষিত হতে হবে, তেমনি আমাদের সাহিত্য চর্চার মাধ্যমে বিস্তীর্ণ জ্ঞান লাভ করতে হবে। তিনিই হচ্ছেন স্বশিক্ষিত। দেখো, এই বিশ্বাস নিতান্ত অমূলক, অর্থাৎ এই যে বিদ্যার কাছে পাঠিয়ে দিই আমরা, দিয়ে মনে করি যে বাকি জীবন আরামে কাটবে, এই বিশ্বাসটা নিতান্তই অমূলক। মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। এই যে যেটা বললাম যে শিক্ষা যিনি অর্জন করবেন, বিদ্যা যিনি অর্জন করবেন, তার কথাটি এখানে প্রধান। এখানে আমরা দাতার মুখ চেয়ে, অর্থাৎ যিনি বিদ্যা দান করছেন তার দিকে তাকিয়ে আমরা বিদ্যা গ্রহীতার অর্থাৎ শিক্ষার্থীর কথা একেবারে ভুলে যাই, এবং এই বিশ্বাসটি আমাদের একেবারেই অমূলক। আমরা আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, এইটুকু আলোচনা করলাম। তোমরা ঝটপট একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দাও। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি আহ, অংশ আলোচনা চ্যাট করবো। বক্স ডিসেবল কর। না, ডিসেবল না, এবল আছে। তোমরা প্রথমে হিউম্যানিটিস চলে আসো, দ্রুত ঝটপট দিয়ে দাও। হিউম্যানিটিস তাড়াতাড়ি চ্যাটিং এ চলে এসো, আমাদের হাতে বেশি সময় নেই, আমরা অ্যাটেন্ডেন্সটা তাড়াতাড়ি নিয়ে নিব। হিউম্যানিটিস থেকে কি কেউ আসোনি? একজনকেও দেখছি না তো। এই তো এসেছে এখন।
হিউম্যানিটিস কি সবার দেয়া শেষ? কেউ বাকি নেই। আচ্ছা, এবার বিজনেস স্টাডিজ দিয়ে দাও। নো মিস। নো মিস দিয়ে দাও। আয়শা সিদ্দিকা তাড়াতাড়ি দাও। আচ্ছা, এখন সবার দেয়া হয়েছে আশা করি। বিজনেস চলে এসো, বিজনেস স্টাডিজ দিয়ে দাও। আচ্ছা, বিজনেস স্টাডিজও মনে হচ্ছে দেয়া শেষ। কেউ কি বাকি আছে? বিজনেস স্টাডিজ বাকি নেই। এবারে সায়েন্স। মিস আমি ভুলে হিউম্যানিটিস ওখানে দিয়ে দিয়েছি রোলটা। এরকম ভুল হলে তো তোমার অ্যাটেন্ডেন্স নিয়ে সমস্যা হয়ে যেতে পারে। আর এরকম করো না, ঠিক আছে? এরপর থেকে সতর্ক থেকো। আচ্ছা ওকে মিস। তোমার নামটা কি তাবাসসুম আঞ্জুমান? আচ্ছা ঠিক আছে, আজকেরটা আমি দেখে রাখবো। আচ্ছা, সায়েন্সের সবার কি দেয়া শেষ হয়েছে? আর কাউকে দেখছি না আমি চ্যাটিং বক্সে। আচ্ছা, আসছে, আরো আসছে, ঠিক আছে দাও। তুলনাহীনা ক্লাসে আছো? জি মিস। আচ্ছা, তুমি ক্লাসের শেষে আমার সাথে একটু যোগাযোগ করবে ইনবক্সে, ঠিক আছে? ওকে মিস। সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ? সব গ্রুপকে জিজ্ঞেস করছি, কেউ কি বাকি আছো? আচ্ছা ঠিক নো আছে, আমি ম্যাম। আমি আমি সেভ করে নিচ্ছি, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, তাড়াতাড়ি আমরা একটু সেভ করে নেই। আচ্ছা মেয়েরা, আজকের ক্লাসের সময় একদম শেষ, তোমরা সকলে ভালো থেকো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। কোনো প্রশ্ন যদি থাকে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।